আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিভাগের আজকের আলোচনামূলক অনুষ্ঠানে। শ্রোতা বন্ধু, একেবারেই কিন্তু আমরা মার্চ মাসের শেষ দিকে চলে এসেছি, অর্থাৎ মার্চ মাসের শেষ শনিবারে আমরা আজ রয়েছি। মার্চের যে ৮ তারিখে গোটা দেশ জুড়ে নারীদের জন্য একটা দিন উদযাপন করলাম, অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস আমরা উদযাপন করলাম। কিন্তু শুধুমাত্র কি একটি দিন নারীদের জন্য বা একটি দিন ঘটা করে এই আয়োজন? আমার তো মনে হয় না। সমাজের প্রতিটা দিন নারী পুরুষ প্রত্যেকের জন্য। আমরা প্রত্যেকেই যদি কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, তবেই কিন্তু আমাদের এই রাজ্য বলুন, দেশ বলুন বা গোটা বিশ্বকে আমরা এক উন্নত পর্যায়ে বা উন্নতির শিখরে পৌঁছে দিতে পারবো। শ্রোতাবন্ধু, আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, কোনো দিকেই বর্তমানে কিন্তু পিছিয়ে নেই আমাদের আজকের সমাজের নারীরা। সেই শিক্ষা থেকে সংস্কৃতি, বিজ্ঞান থেকে সাহিত্য, ক্রীড়া থেকে রাজনীতি, অর্থনীতি, সকল ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কিন্তু এগিয়ে আসছেন বর্তমান সময়ের নারীরা। এবছর প্রধানমন্ত্রী শ্রী মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার নারী ক্ষমতায়নের দিকে কিন্তু বিশেষভাবে জোর দিয়েছেন। তার পাশাপাশি নারী নেতৃত্বাধীন উন্নয়নের নীতি ও কার্যক্রম গ্রহণ করেছে। নারী নেতৃত্বাধীন উন্নয়ন এবং উন্নয়নে নারীরা। শ্রোতাবন্ধু, এই কথা দিয়েই যদি আমরা আজ আলোচনা শুরু করি, কিন্তু তার আগে তো বলতে হবে আমাদের সঙ্গে আজ আলোচনায় কে রয়েছেন। অবশ্যই প্রতিদিনকার মতো আমাদের সঙ্গে কিন্তু আজ আলোচনায় একজন রয়েছেন। আজ রয়েছেন আমাদের সঙ্গে রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সুপারভাইজার শ্রীমতী গোপা দে ম্যাডাম। ম্যাডাম, স্বাগত আপনাকে আমাদের আজকের এই আলোচনায়। অনেক অনেক শুভেচ্ছা এরকম একটা অনুষ্ঠানে আমাকে আনার জন্য। নারী কেন্দ্রিক বা শুধুমাত্র একটা দিনকে আমরা নারী দিবস হিসেবে কেন পালন করছি এবং নারী কেন্দ্রিক যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো বিষয়ে একটু আলোকপাত করা পড়া উচিত। নারীর যে বাঁচার অধিকারটাকে সুরক্ষিত করা দরকার। একদম তাই। প্রথম সেখান থেকে যদি শুরু করি, আমাদের এখানে বিভিন্ন আইন রয়েছে যেখানে বলা হয়েছে যে নারী গর্ভস্থ শিশুর যে আইডেন্টিফিকেশন সেটাকে আমরা করতে পারবো না, এবং সেটা ইমপ্লিমেন্ট করার জন্য যথাযথ ব্যবস্থা, আইনানুগ ব্যবস্থাও রয়েছে। যদি কেউ সেটা করতে চান তাহলে উনি আইনের আওতায় পড়বেন, যথাযথ শাস্তি পাবেন। এবারে বাচ্চাটা জন্ম হয়ে গেল, এবারে একটা নারী শিশু মানে বাচ্চা মেয়ে শিশু জন্মানো মানে বাড়িতে সেখানে একটা এখনো সেটা রয়েছে যে প্রথমে যেটা করা হয়, ছেলে যদি বাচ্চা জন্ম হয় তার জন্য 7টা উলু বা ধ্বনি দেওয়া হয়। মেয়েদের ক্ষেত্রে 5টা, মানে আমি যেটা বলছি হয় 9টা, তাহলে 7টা এরকম 2টো কম দেওয়া হয়। তার মানে সেখানে বলা হচ্ছে যে না, মেয়েটা তুমি ততটা আমাদের কাছে গ্রহণযোগ্যতা নেই তোমার। তো সেক্ষেত্রে সরকার যেটা করেছে, এইভাবে মেয়েটাকে সমাজে যাতে সে স্বীকৃতি লাভ করে এবং বাড়িতেও যাতে সে মর্যাদা বা বাঁচার মতো করে বাঁচতে পারে, সেই জন্যই যেটা করেছে, প্রথমেই যেটা করেছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, যেখানে বলা হয়েছে যখন যেই মাত্র গর্ভবতী মহিলা গর্ভধারণ করবেন, কি হয় সেখানে মাকেও, যদি আমরা বিপিএল ফ্যামিলির কথা বলি বা যারা অন্তোদয় ফ্যামিলি রয়েছেন, যারা প্রতিনিয়ত কাজে যেতে হয়, সেক্ষেত্রে মায়েদের একটা থাকে যে আমি কাজ না করলে পরে আমি আমার খাবারটা জোগাড় করতে পারবো না বা ফ্যামিলির সবাইকে খাবার জোগাড় করতে পারবো না। তখন কি হয়, মায়ের ভিতরে অন্যজন থাকেন, তাহলে তাকে দুজনের খাবার খেতে হয়, করতে আসবে। তখন সে যাতে মানে উনি যাতে কাজে গিয়ে তার শারীরিক অসুস্থতার মধ্যে না পড়েন বা বাচ্চার গ্রোথটা যাতে ঠিক মতো হয়, সেই জন্য প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। সেখানে কি বলা হয়েছে যে উনি প্রথম শিশুর ক্ষেত্রে উনি পাবেন 5,000 টাকা। কিভাবে পাবেন? 2টো কিস্তিতে। প্রথমে ওনাকে রেজিস্ট্রেশন করতে হবে নিকটবর্তী অঙ্গনবাড়ি কেন্দ্রে গিয়ে, তাহলে উনি প্রথমে পেয়ে যাবেন 3,000 টাকা। আর শর্ত কি, তাকে অ্যান্টিনেটাল চেক আপ করাতে হবে অবশ্যই একবার। পাশাপাশি যেই মাত্র বাচ্চাটা জন্মগ্রহণ করলো তখন তাকে আবার টিকা দিতে হবে, যাতে করে তার শারীরিক সুস্থতাটাকে আমরা এনশিওর করি। এবারে যেই মাত্র বাচ্চার পুরো টিকাদান পর্বটা শেষ হয়ে গেল, মিজলস অব্দি 1 বছর, তারপর তাকে আমরা দিয়ে দিই আরো 2,000 টাকা, 5,000 টাকা। এবারে আরো একটা যেটা এক্সেলেন্ট একটা যোজনা নিয়ে এসছে সরকার, যেটাতে বলা হয়েছে যদি কোনো মায়ের দ্বিতীয় সন্তান হয়, কিন্তু সেটা যদি মেয়ে সন্তান, তাহলে তিনি আবার পাবেন এককালীন 6,000। তো কি হলো, মায়ের স্বাস্থ্যটাকে সুরক্ষিত করা হলো, পাশাপাশি মেয়ের যে জন্ম হওয়ার পর যে একটা নেগলিজেন্সির ব্যাপার চলে আসে, কিন্তু তার টিকাদান পর্বটা যাতে সে সঠিকভাবে করে, সেই জন্য তাকে আরো 2,000 টাকা দেওয়া হলো। এবার যখন কন্যা সন্তান জন্ম হলো, সবাই তো কি বলবে, যেটা বলছিলাম, সেখানে তাকে দেওয়া হলো মাকে 6,000 টাকা, যাতে তার সুস্বাস্থ্য এবং খাদ্য পুষ্টির বিষয়টা।
এবারে ধীরে ধীরে বড় হলো বাচ্চাটা, সেখানে তাকে কি বলা হলো যে সে যদি বাবা হয়তো অনেক ক্ষেত্রে অপারগ থাকেন, বেড রিডেন থাকেন, অথবা বাবা নেই, মায়ের পক্ষে একা বাচ্চাটার পড়াশোনা চালিয়ে যাওয়াটা, তখন সরকার দিচ্ছেন 4,000 টাকা করে 3 বছর পর্যন্ত একটানা স্পন্সরশিপ প্রোগ্রামের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য খরচ। তো সেক্ষেত্রে সে পড়াশোনাটা যাতে চালিয়ে যেতে পারে সেখানে আমরা দিচ্ছি স্পন্সরশিপ। এবারে যদি কোনো এরকম অনেক থাকে তো যে বাচ্চাটা মা বাবা কেউ নেই, দিদিমার কাছে বড় হচ্ছে, মা বাবার কাছে, তখন তারও একটু এডুকেশনাল সাপোর্ট দরকার, সেখানেও আমরা ফস্টারকে দিচ্ছি। এমনও আছে যেসব বাচ্চা হয়তো অরফানেজ, মানে যেখানে অনাথালয় বা চিলড্রেন হোম, এখন আমরা বলি অনাথালয় বলি না, চিলড্রেন হোম, সেখানে রয়েছে, তাদেরকেও যদি কেউ নিতে চায়, লালন পালন করতে চায়, সেক্ষেত্রে তারা পাবে ফস্টার কেয়ার হিসেবে। তো এই তো গেল তার পড়াশোনাটা এনশিওর করার জন্য। এরপরে আমরা হোম আছে বিভিন্ন অ্যাবান্ডন চিলড্রেন, যারা এখানে সেখানে পরিত্যক্ত, সেসব মেয়েদের রাখার জন্য রয়েছে আমাদের চিলড্রেন হোম, যেখানে বাচ্চাটার খাওয়া দাওয়া, পড়াশোনা সবকিছু এনশিওর। তারপর যখন সে পড়াশোনা করে এগিয়ে যেতে চাইছে, হায়ার এডুকেশন করতে চাইছে, সেগুলো কিন্তু আমাদের সরকার, মানে এক কথায় কোনো দিকেই পিছিয়ে রাখা যাবে না নারীদের, যেটা আমি প্রথমেই বলছিলাম। নারী নেতৃত্বাধীন উন্নয়ন এবং উন্নয়নে নারীরা, কত সুন্দরভাবে কিন্তু প্রধানমন্ত্রী সেই বিষয়টা তুলে ধরলেন। তো এই ক্ষেত্রে আমাদের রাজ্যের নারী তো বহু রয়েছে যারা বিভিন্ন ক্ষেত্রে সুনামের সঙ্গে দক্ষতা অর্জন করেছেন বা বিশ্ব দরবারে নিজেদের পৌঁছে দিয়েছেন। তারপরেও দেখা যায় বিভিন্ন জায়গায় নারী নির্যাতন বা নারীরা কোনো না কোনোভাবে অবহেলিত। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কোন দিকটায় আমরা পিছিয়ে রয়েছি এই বিষয়গুলো থেকে? একটা কথা সবসময় আসে, নারী ক্ষমতায়ন করা উচিত। যখনই মার্চ মাস আসে তখন এই কথাটা বেশ সোচ্চার হয়, এই কথাটাতে, এই শব্দটার উপর স্ট্রেস দেওয়া হয়। আসলে তখনই নারী নির্যাতন বন্ধ হবে যখন সে ক্ষমতায়ন তাকে দেওয়া হবে, মানে তাকে এম্পাওয়ার করা হবে। কোন দিক দিয়ে এম্পাওয়ার করতে হবে? প্রথমেই যেটা করতে হবে এডুকেশন। যদি একটা ছেলে একটা মেয়ে একটা বাড়িতে থাকে, ছেলের জন্য রাখা হয় 4-5 জন টিচার, মেয়েটার জন্য সরকারি স্কুলে বলা হয় তুমি একটা টিচার দিয়ে করো। তাতে কি হচ্ছে, রাইট টু এডুকেশন, যেটা তার সমান এডুকেশন পাওয়ার কথা, সেখানে সে অবহেলিত, তারপরে সে এগিয়ে যাওয়ার পথটা তার কাছে ব্যারিয়ার সৃষ্টি হচ্ছে। সেখানে যেটা করতে হবে, ক্ষমতায়ন যদি করতে হয়, এই ব্যারিয়ারটাকে সরিয়ে দিতে, মেয়ে এবং ছেলে সবার জন্য সমানভাবে এডুকেশনটাকে দিতে। এবারে যাচ্ছি সম সুযোগ। যখনই কোনো মেয়ে কোনো কাজে যাচ্ছে, যেমন পলিটিক্যাল ম্যাটারে যদি আমরা বলি, সেখানে কি আছে বলা হয়েছে 33% নারীদের সেখানে আসন সংখ্যা নির্ধারণ করতে হবে। কেন বলা হয়? কারণ যেখানে নারীদের জন্য নিয়ম তৈরি হয়, আইন তৈরি হয়, সেই আইন সভায় যদি মহিলা না থাকেন পর্যাপ্ত পরিমাণে, তাহলে তাদের নিজের যে আইনটা করা তাদের পক্ষে হবে, কিন্তু ততটা ফলপ্রসূ হবে না যতটা একজন নারী যখন গিয়ে তার নিজের সম্পর্কে কোনো আইন তৈরি করবে। ঠিক। এরপরে যদি যাই আমরা, দেখুন যখন আমরা বিভিন্ন চাকরির ক্ষেত্রে যাই, তারপরে ধরুন যে কোনো ব্যবসা বাণিজ্য, সেখানে যদি নারীদের একটা বিশেষ অংশ একটা সংরক্ষিত না রাখে, তাহলে কিন্তু নারীরা এগিয়ে আসতে পারবে না, প্রতিযোগিতা হেরে যাবে। ঠিক তাই। এডুকেশন পেলো, এবারে তাকে করা হলো যে 33% তাকে রিজার্ভেশন করে দেওয়া হলো আমাদের রাজ্যে চাকরি। ঠিক তেমনি যখন কোনো বিজনেস করার ক্ষেত্রে স্টল দেওয়া হবে, সেখানে 50% স্টল সরকারি মার্কেটে বলুন, 50% স্টল সেখানে নারীদের জন্য রাখার প্রভিশন রাখা হয়েছে, যাতে করে ইকোনমিক্যালি সে এম্পাওয়ার্ড। যখনই ইকোনমিক্যালি একজন নারী এম্পাওয়ার্ড হবে, তখন কিন্তু সমাজও তাকে স্বীকৃতি দেবে, এবং পরিবার বলুন, সমাজ বলুন, সর্বক্ষেত্রে তার মর্যাদাটা বৃদ্ধি। এবং এর ফলে কি হবে, যে ক্ষমতাশীল হওয়ার পরে নির্যাতনটা কিন্তু বন্ধ। যখনই একটা মেয়ে রোজগার করে বাড়িতে আনবে, তখন কিন্তু তার পদকটা বেড়ে যায়, ছেলের সমান মতো সে রোজগার করে আনছে, বাড়িতে ইকোনমিতে হেল্প করছে, তখন তার মর্যাদাটা যেমন বাড়বে, নারী নির্যাতনের পরিমাণটা কমবে। এবারে যদি বলি যে এখানে আরেকটা কি হয়, নারীটা রোজগার করে আনলো, দেখা গেল তার টাকাটা তার স্বামীর হাতে তুলে দিল, সে এম্পাওয়ার্ড, কাগজে কলমও হলো, কিন্তু যে মাত্র সে নিজের টাকা নিজে খরচ করতে পারলো না, ফ্যামিলির ওয়েলফেয়ারের জন্য সে খরচ করতে পারলো না, তখন কিন্তু তার সে ক্ষমতায়নটা সঠিক অর্থে ফলপ্রসূ হলো না। তাহলে এই বিষয়টাও দেখতে হবে, তাহলে পরিবারকেও সাপোর্ট করতে হবে নারীর ক্ষমতায়নের দিকে। এবারে যদি আমি বলি, আরেকটু ছোট বেলার থেকে আরেকটা স্কিম কিন্তু হয়েছে, ইনসেন্টিভ টু গার্ল চাইল্ড, মানে একটা বাচ্চা যখন হলো, প্রতি মাসে তাকে 16 বছর পর্যন্ত 500 টাকা করে দিয়ে দেওয়া হয় প্রতি মাসে, যার ফলে এই মেয়েটার পড়াশোনার খরচও চালানো সম্ভব, পাশাপাশি
তার যে পুষ্টির বিষয়টাকে সেটাকে সুনিশ্চিত, সেটাও আরেকটা দিক। এবার আরেকটা যেটা করতে হবে, ক্ষমতায়ন দিতে হবে, সমসুযোগ দিতে হবে। নারী পুরুষ যেটা পাচ্ছে, পুরুষ যেটা পাচ্ছে, নারীকেও সমানভাবে অধিকারটা দিতে হবে। যেমন এডুকেশন বললাম, এমপ্লয়মেন্টের ক্ষেত্রে বললাম, পলিটিক্সের ক্ষেত্রে বললাম, এখন আস্তে আস্তে করে সংরক্ষণ দিয়ে তাদেরকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে একটা সময় আসবে নারী মানে পুরোপুরি ক্ষমতার অধিকারী করতে পারবে। আরেকটা জিনিস যেটা আরেকটা বলবো, আমি একটু বলতে চাই, যে ব্যারিয়ারগুলো রয়েছে। একটা মেয়ে যখন পড়াশোনা করতে যায় কলেজে বা স্কুলে, তখন মা বলে যায় যে তোমার দাদার জন্য কাপড় চোপড়টা ধুয়ে যাও, বা দাদার জন্য এক গ্লাস জল নিয়ে এসো। ছেলেটার ক্ষেত্রে কিন্তু বলে না মা তো বোনের জন্য এটা করে দিয়েছে। বা একটা মহিলা যখন কার্যক্ষেত্রে যাবেন, কর্মক্ষেত্রে যাবেন, বাড়ির কাজ সেরে তাকে যেতে হবে। এখানে তো কখনো বলা হয় না যে বাড়িতে ছেলেটা রয়েছে তাকেও খানিকটা কাজ করে যান, দুজন মিলে সমানভাবে করে যান। যখন এই ব্যারিয়ারগুলো চেঞ্জ হবে, যখন নারী পুরুষ সমানভাবে যেহেতু রোজগার করছেন, সমানভাবে যদি বাড়ির কাজটাকে শেয়ার করে নিতে পারেন, তখনই আসবে প্রকৃত অর্থে ক্ষমতা। আর এই নারীদের আর্থিকভাবে বলুন বা নিজেদের দক্ষতা প্রকাশ করার একটি সুযোগই কিন্তু অন্যতম ভূমিকা পালন করছে এসএইচজি বা সেলফ হেল্প গ্রুপ, যেটাতে আমরা দেখতে পাচ্ছি লাখপতি দিদি কিন্তু বেরিয়ে আসছে বা লাখপতি দিদি হচ্ছে। তো এই লাখপতি দিদির বিষয়টা যদি আপনার মুখ থেকে কিছু একটা শুনি। হ্যাঁ, আমি একজন মহিলা হিসেবে বলতে পারি, ওই অর্থনৈতিক স্বাধীনতাটা আমাদের অনেক বেশি ক্ষমতাবান করে তোলে। এখন সবার ক্ষেত্রে চাকরি পাওয়া সম্ভব না, বা একটা বিজনেস করা সম্ভব না। তাকে তখন কি করা প্রয়োজন? সেলফ ওয়ার্থটাকে প্রমোট, আত্মবিশ্বাসটা, যে আত্মবিশ্বাসে জোরে সে একটা ছোট্ট গ্রুপ করবে। সেই গ্রুপের মধ্যে দিয়ে সে নিজেদের মধ্যে খানিকটা টাকা নেবে, প্রত্যেকে 100 টাকা করে বা 50 টাকা করে আমরা মাসে দিলাম, তাতে একটা ছোট্ট ফান্ড তৈরি হবে। এবারে এই ফান্ডের মধ্যে যারা যারা মেম্বাররা রয়েছেন, হঠাৎ কারোর মেয়ের পরীক্ষা, তার পরীক্ষা ফিস দিতে হবে, তখন সে ওখান থেকে লোন নিয়ে যাবে এবং পরে 1% সুদে সেটা আবার দিয়ে দেবে। অথবা কেউ কেউ সেটা এইভাবেই দেয়, কিন্তু বাইরে থেকে যদি তাকেও লোন দেওয়া হবে, তখন তার কাছ থেকে সুদ নেওয়া হবে। এভাবে তাদের একটা বেশ একটা কি বলবো, একটা মূলধন তৈরি। সেই মূলধন থেকে তারা এখন যেটা করছে, এক দিদি পুরো পুকুর একটা নিয়ে নেন লিজে 2 বছরের জন্য, সেখানে মাছ চাষ করার পরে ওই যে লাখপতি দিদি ওই লাখ টাকার মতো রোজগার করছে। তিনি শুধু নিজে রোজগার করছেন, আরো তার আন্ডারে 5-6 জনকে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। শুধু নিজে ক্ষমতা অর্জন করেননি, পাশাপাশি আরো 5 জনকে তিনি রোজগারের পথ দেখিয়ে দিচ্ছেন। নিজে লাখপতি হচ্ছেন, পাশাপাশি আরো 5 জনকে টেনে দিচ্ছেন। তো এবার আমাদের এখানে আরো একটা হয়েছে, এলইডি যে বাল্বগুলো আছে, এক দিদি কিন্তু সেই বাল্বগুলো তৈরি করেছেন প্রথমবার করে, এবং সেটা বিক্রি করে তিনি শুধু লাখপতি নন, আরো অনেক বেশি হয়েছে। এবং পাশাপাশি আমরা যেটা দেখি গ্রামে গঞ্জে মিনি কতগুলো রিসোর্স সেন্টারও বলা যায়, যেখানে যারা বেডরিডেন রয়েছেন, লিখতে পারেন না, স্লিপ আছে না ব্যাংকের টাকা তোলার ক্ষেত্রে, তারপর টাকা তুলতে যেতে পারছেন না, সেখানে কিছু কিছু দিদি কি করছেন, সেখানে তাদের লিখে দিচ্ছেন, পাশাপাশি ব্যাংকে তাদের নিয়ে গিয়ে টাকাটা তুলে আন, তারপরে সে কিছুটা পার্সেন্টেজ। এইভাবেও যে কর্মসংস্থান করা যায়, সেটা কিন্তু আমাদের বিভিন্ন রাজ্যে হচ্ছে। তো এইভাবে ছোট ছোট এক নয়, বলে না যখন 1 থেকে 2 হয় শক্তিটা বাড়ে, যখন 5টা আঙুল একসঙ্গে মুঠো হয়ে যায়, তখন তার সেই মুষ্টিবদ্ধ একটা কি বলবো পাওয়ার। এইভাবে মহিলারা একত্রীভূত হচ্ছে এবং নিজেদের ক্ষমতায়নের সুযোগ করে দিচ্ছেন, পাওয়ারফুল হচ্ছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করছেন, অন্যদেরও ব্যবস্থার সুযোগ করে দিচ্ছে। একদম একদম। তার জন্য সবার আগে যেটা প্রয়োজন, প্রত্যেকের মনোবলটা এবং মনের ইচ্ছা শক্তিটা সবার আগে প্রয়োজন। আমাদের আলোচনা একেবারে শেষ মুহূর্তে, সর্বশেষ আজকের মার্চ মাসের লাস্ট শনিবার আমরা রয়েছি, নারীদের উদ্দেশ্যে আপনি একজন নারী হয়ে কি বলবেন? অনুপ্রেরণামূলক কি বার্তা থাকবে আপনার? আমি একটাই বলবো, নারীদের সুযোগ করে দিন। সুযোগ পেলে তারা বলবো না পুরুষ থেকে উপরে উঠবে, সমান কাঁধে কাঁধ মিলিয়ে দিন, সমান সুযোগ দিন শিক্ষা ক্ষেত্রে, ইকুয়াল অপরচুনিটি দিন, আর কি ইকুয়াল যে ক্ষমতাটা আছে, অধিকারটা আছে, তাদের মানুষ হিসেবে বাঁচার অধিকার। তারপর আসছে মেয়েদের, তাহলে মেয়েকে আগে বাঁচার সুযোগ করে দিন, একজন হিউম্যান বিইং হিসেবে ট্রিট করুন। মহিলা তো দৈহিক দিক দিয়ে একটু অন্যরকম, কিন্তু তার মেধা মননটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে মনে হয় সেখানে পুরুষ নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই, সেখানে একজন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত। যেই মাত্র আমরা এই চিন্তাধারাটাকে নারী পুরুষ থেকে একজন মানুষ হিসেবে কেন্দ্রীভূত করতে পারবো, তখনই হবে আমাদের একটা সুন্দর সমাজ।
বাহ, অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। শ্রোতা বন্ধু, এতক্ষণ আমরা কথা বলছিলাম রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সুপারভাইজার শ্রীমতী গোপা দে ম্যাডামের সঙ্গে। তিনি যেটা তুলে ধরলেন যে বর্তমান সময়ে প্রতিটা ক্ষেত্রেই নারীদের সুযোগ দিতে হবে, তবেই কিন্তু নারীরা পুরুষের মতোই সমানভাবে এগিয়ে চলতে পারবে এবং তবেই আমাদের এই রাজ্য বলুন, দেশ বলুন, গোটা বিশ্ব বলুন, সমান তালে এগিয়ে যেতে পারবে এবং উন্নতির শিখরে নারীরাও পৌঁছে যেতে পারবে। শ্রোতা বন্ধু, আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।